সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বর্তনীর প্রবাহ ও বিভব পার্থক্য নিয়ে আলোচনা করব। বর্তনীর বিভিন্ন অংশের প্রবাহ এবং বিভিন্ন অংশের বিভব পার্থক্য নিয়ে আলোচনা করব। বর্তনীর বিভিন্ন অংশ বলতে কী মিন করতেছি সেটাকে আগে একটু বলে নিই। যেমন মনে করো, এটার সম্পূর্ণটা হচ্ছে একটা বর্তনী। এবার এই বর্তনীতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রোধ আছে R1, এখানে একটা রোধ আছে R2, এখানে একটা রোধ আছে R3, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ R4, R5, R6 এবং এখানে একটা আছে R7। যখন আমরা এখানে ব্যাটারি বসাবো তখন এখানে একটা অভ্যন্তরীণ রোধ স্মল আরও আসবে। দিয়ে দিই, এখানে একটা অভ্যন্তরীণ রোধ স্মল আর আসবে। তো বর্তনীর প্রবাহ আর বিভব পার্থক্য বলতে আমরা সাধারণত বর্তনীর এই দুই বিন্দুর বিভব পার্থক্যকে বর্তনীর বিভব পার্থক্য এবং এই পয়েন্ট থেকে যে প্রবাহ বের হয় সেটাকে বর্তনীর প্রবাহ বলি। আজকে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বর্তনীর বিভিন্ন অংশে। মনে করো বর্তনীর এই অংশটাতে যে R1 আছে, এই R1 এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, অথবা R2 এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, অথবা R3 এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, R4, R5, R6 এদের দুই প্রান্তের বিভব কত, R7 এর দুই প্রান্তের বিভব, R7 এর দুইটা প্রান্ত হচ্ছে, একটা প্রান্ত নাম দিলাম E আর একটা প্রান্তের নাম দিলাম F। তাহলে E এবং F এই দুইটা প্রান্তের বিভবের পার্থক্য কত? আমরা জানি সাধারণত তড়িৎ বেশি বিভব থেকে কম বিভবের দিকে চলাচল করে। তার মানে এই জায়গার বিভবটা একটু বেশি, এই জায়গার বিভবটা একটু কম। তো এই দুইটার এই যে বিভবের একটা পার্থক্য, এখানে একটু বেশি আছে, এখানে একটু কম আছে, এই দুইটার বিভবের পার্থক্যকে আমরা এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নামে ডেকে থাকি। তো বিভিন্ন অংশের বিভব পার্থক্য, বিভিন্ন অংশের রোধ বের করার জন্য আমরা প্রথমে এখানে দুইটা রুলস লিখে নিয়েছি। এই রুলসগুলো তোমরা আগেও শুনেছো যখন আমরা তুল্যরোধের সূত্র প্রতিপাদন করেছি। শ্রেণীর তুল্যরোধ এবং সমান্তরালের তুল্যরোধের যখন সূত্র প্রতিপাদন করেছি তখন আমরা এই দুইটা মূল কথা অনেকবার বলেছি, এই দুইটা বেসিক অনেকবার আলোচনা করেছি। এই দুইটা বেসিক দিয়েই আমরা আজকে বর্তনীর বিভিন্ন অংশের প্রবাহ আর বিভব পার্থক্য আলোচনা করব। তো দেখো, এখানে আমরা প্রথমেই লিখে রেখেছি বর্তনীর যেসব অংশ সমান্তরালে থাকবে সেই সব অংশের রোধগুলোর বিভব পার্থক্য একই থাকবে এবং রোধের মান অনুযায়ী তড়িৎ প্রবাহ ভিন্ন ভিন্ন মানের হবে। খেয়াল করো, আমরা যদি ভালো করে তাকাই এই সম্পূর্ণ বর্তনীর দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তনীতে টোটাল তিনটা পার্ট আছে। এই বর্তনীতে তিনটা পার্ট আছে। এই R7 হচ্ছে একটা পার্ট। R7 এর দুইটা প্রান্ত বর্তনীতেই অবস্থিত। R7 এর দুইটা প্রান্ত, একটা E আর একটা F। তাহলে E আর F এর মধ্যে আমাদের এখানে একটা রোধ আছে। বর্তনীর দুইটা যে কোনো বিন্দু নিলাম, একটা বিন্দুর নাম দিলাম E আর একটা বিন্দুর নাম দিলাম F। E এবং F এর মধ্যে এখানে একটা রোধ আছে। আবার এখানে বর্তনী তারের মধ্যে আমরা আরও দুইটা পয়েন্ট নিলাম, একটা নিলাম C, একটা নিলাম D। এখানে দেখতে পাচ্ছি C আর D এর মধ্যে তিনটা রোধ আছে। আবার বর্তনীতে যাইতে আমরা বর্তনীতে এখানে একটা পয়েন্ট নিলাম A, এখানে একটা পয়েন্ট নিলাম B। দেখো, A আর B এর মধ্যে এখানে আবার কিছু রোধ আছে বা রেজিস্টার কানেক্টেড আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বর্তনীতে আলটিমেটলি তিনটা মেইন পয়েন্ট আছে। এই হচ্ছে একটা পয়েন্ট, এই হচ্ছে একটা পয়েন্ট এবং এই হচ্ছে একটা পয়েন্ট। এই হচ্ছে তিনটা মেইন পয়েন্ট। এবার এই তিনটা মেইন পয়েন্টে আমরা দেখছি এখানে কিছু রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে আবার কিছু রোধ আছে। এই দুইটা পয়েন্টের মধ্যে, তিনটা মেইন পার্টের মধ্যে, এই পার্টের দুইটা পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটা রোধ কানেক্টেড আছে। এখন এই দুই পয়েন্টের মধ্যে যে তিনটা রোধ কানেক্টেড আছে, এই তিনটা রোধ আমরা জানি সমান্তরালে আছে। কিভাবে সমান্তরালে আছে? R4, R5 এবং R6 এদের সবার প্রথম প্রান্তগুলো এসে এক বিন্দুতে যুক্ত হয়েছে এবং R4, R5, R6 এর দ্বিতীয় প্রান্তগুলো এসে আরেকটা বিন্দুতে যুক্ত হয়েছে। তো এই জন্য আমরা বলতেছি R4, R5, R6 এরা সবাই সমান্তরালে আছে। আবার এই পার্টটাতে যদি আমরা আসি, এখানে এই রোধটার এক প্রান্ত আছে এই বিন্দু বিতে, আরেক প্রান্ত আছে এই বিন্দু এতে। আবার R1 এর খেয়াল করো, R1 এর এখানে একটা প্রান্ত আছে এর সাথে কানেক্টেড এবং R2 এর আরেকটা প্রান্ত আছে বি এর সাথে কানেক্টেড। তো এই অংশটাও সমান্তরাল, তাই না? এই অংশটা সমান্তরাল কিভাবে? আমরা যদি R1 R2 এর তুল্যরোধ যদি বের করতে চাই, সেক্ষেত্রে R1 R2 মিলে একটা রোধ হয়ে যাবে। তো তখন এখানে তুমি কল্পনা করো, এখানে দুইটা রোধ নাই, এখানে রোধ আছে একটা। এখানে রোধ যদি একটা থাকে, আমাদের পরবর্তী সার্কিটটা কীরকম হবে? আমাদের পরবর্তী সার্কিটটা আমরা এখানে একটু অ্যাজ এ এক্সাম্পল আমরা এখানে একটু দেখাই। যদি আমরা এখানে R1 R2কে মিলিয়ে দুইটা বানিয়ে ফেলি, সেক্ষেত্রে আমাদের রোধ কয়টা আসবে? R3, R4, R5, R6 এই হচ্ছে তিনটা রোধ C এবং D এর মধ্যে কানেক্টেড আছে। এখানে এই রাস্তার মধ্যে R1 এবং R2 ছিল, আমরা R1 এবং R2কে একত্রিত করে RS তৈরি করলাম এবং এই রাস্তায় একটা রোধ ছিল, সেটাকে আমরা নাম দিয়েছিলাম R3। এবার খেয়াল করো, R3 এর সাথে RS
আরএসটা কোত্থেকে আসছে এবার ভালো করে বলো। আরএসটা কোত্থেকে আসছে? আমরা দেখতে পাচ্ছি আরএসটা আসছে হচ্ছে R1 এবং R2। এখানে এই যে R1 এবং R2 আছে, এই R1 R2কে যখন আমরা তুল্যরোধ নির্ণয় করতে যাচ্ছি, R1 R2 এর শ্রেণীতে তুল্যরোধ নির্ণয় করতে যাচ্ছি, তখন R1 R2 মিলে রোধ হয়ে গেছে একটা। এখানে আরেকটা রোধ আছে আগে থেকে, সেটাকে আমরা ধরে নিছি R3। এখানে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এখানে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, ডি থেকে আরেকটা পয়েন্ট বের হয়ে আরেকটা রেজিস্টারের সাথে কানেক্টেড হয়ে এখানে এসে কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই পয়েন্টের নাম ছিল ই এবং এই পয়েন্টের নাম ছিল এফ। এবার একটু ভালো করে তোমরা তাকিয়ে দেখো, R3 এর একটা প্রান্ত আছে বি বিন্দুতে, সেমভাবে RS এরও একটা প্রান্ত আছে বি বিন্দুতে, RS এর আরেকটা প্রান্ত আছে এ বিন্দুতে, R3 এরও আরেকটা প্রান্ত এসে কানেক্ট হয়েছে এ বিন্দুতে। তাহলে আমরা বলতে পারি R3 এবং RS এর প্রথম প্রান্তগুলো এক বিন্দুতে এসে সংযুক্ত হয়েছে এবং R3 এর দ্বিতীয় প্রান্তগুলো আরেকটা বিন্দুতে এসে সংযুক্ত হয়েছে। তার মানে R3 এবং RS এরা সমান্তরাল হয়ে আছে। তাহলে দেখো আমরা এই বর্তনীতে এখানে একটা সমান্তরাল পার্ট পেয়েছি, এখানে একটা সমান্তরাল পার্ট আছে, আবার এখানে একটা নর্মাল পার্ট আছে। তো এই তিনটা পার্ট মিলে এখানে একটা সার্কিট গঠিত হয়েছে, ঠিক আছে। তো এই সার্কিটের বিভিন্ন অংশের বিভব পার্থক্য এবং বিভিন্ন অংশের তড়িৎ প্রবাহ যখন আমরা নির্ণয় করতে যাব, তখন কিভাবে নির্ণয় করতে হবে সেটার জন্য আমরা এখানে প্রথমে কিছু রুলস লিখে দিয়েছি। আমরা রুলসগুলো আরেকবার একটু খেয়াল করি। বর্তনীর যেসব অংশ সমান্তরালে থাকবে সেই সব অংশের রোধগুলোর বিভব পার্থক্য একই থাকবে এবং রোধের মান অনুযায়ী তড়িৎ প্রবাহ ভিন্ন ভিন্ন মানের হবে। একটু খেয়াল করি আমরা এখানে, যেমন মনে করো R4, R5, R6 এই তিনটা রোধ সমান্তরালে আছে, সেহেতু R4, R5, R6 এদের সবার বিভব পার্থক্য সেম। R4, R5, R6 এদের সবার প্রথম প্রান্ত সিতে আছে, তাহলে এদের সবার প্রথম প্রান্তের বিভব পার্থক্য সি এর বিভবের সমান হবে। বিভব পার্থক্য না, অ্যাকচুয়ালি বিভব। R4, R5, R6 R4 এর এক প্রান্ত সিতে আসছে, R5 এর এক প্রান্ত সিতে আসছে, R6 এর এক প্রান্ত সিতে আসছে। তাহলে আমরা বলতে পারি এই সি বিন্দুর বিভব যদি VC হয়, তাহলে R4 এর এক প্রান্তের বিভব VC, R5 এরও এক প্রান্তের বিভব VC, R6 এরও এক প্রান্তের বিভব VC। আবার R4, R5, R6 এরা সবাই এসে ডিতে কানেক্টেড হয়েছে, এদের সবার দ্বিতীয় প্রান্তটা এসে ডি বিন্দুতে কানেক্ট হয়েছে। এবার ডি বিন্দুর বিভবকে যদি আমরা ভোল্টেজ অফ ডি বলি, ডি বিন্দুর যে বিভব, এই বিভবকে যদি আমরা ভোল্টেজ অফ ডি বলি, তাহলে আমরা বলতে পারি R4 এর দ্বিতীয় প্রান্তের বিভব হচ্ছে VD, R5 এরও দ্বিতীয় প্রান্তের বিভব VD, R6 এরও দ্বিতীয় প্রান্তের বিভব হচ্ছে VD। R4 এর প্রথম প্রান্তের বিভব VC, R5 এরও প্রথম প্রান্তের বিভব VC, R6 এরও প্রথম প্রান্তের বিভব VC। এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করে R4 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত, R4 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? R4 এর দুই প্রান্তের বিভব পার্থক্য R4 এর দুই প্রান্তের বিভব পার্থক্য খেয়াল করো, R4 এর দুই প্রান্তের বিভব পার্থক্যকে আমরা VCD নামে ডাকবো। কেন? কারণ R4 এর একটা প্রান্ত সিতে কানেক্টেড, আরেকটা প্রান্ত ডিতে কানেক্টেড। তাহলে R4 এর দুইটা প্রান্ত কি কি নামে আছে? R4 এর একটা প্রান্ত আছে সি নামে, আরেকটা প্রান্ত আছে ডি নামে। তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্যকে আমরা বলবো VCD। কিভাবে বের করব? প্রথমে ভোল্টেজ অফ সি, তারপরে মাইনাস ভোল্টেজ অফ ডি, ঠিক আছে। R4 এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভোল্টেজ অফ সিডি সমান VC মাইনাস VD। সেমভাবে আমরা যদি R5 এর দুই প্রান্তের বিভব পার্থক্য পেতে চাই, এই R5টাও যেহেতু সি এবং ডিতে এসে কানেক্টেড হয়েছে, সেহেতু R5 এরও দুই প্রান্তের বিভব পার্থক্য হবে ভোল্টেজ অফ সিডি সমান সমান VC মাইনাস VD। ওকে, এবার R6 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? R6 এর দুই প্রান্তের বিভব পার্থক্য দেখো, R6 ও সেম। R6 এর একটা প্রান্ত এসে সিতে যুক্ত হয়েছে, আরেকটা প্রান্ত এসে ডিতে যুক্ত হয়েছে। তাহলে R6 এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভোল্টেজ অফ সিডি সমান সমান VC মাইনাস VD। এবার একটু ভালো করে লক্ষ্য করো, R4, R5, R6 এদের সবারই দুই প্রান্তের বিভব পার্থক্যগুলো একই না? তাহলে আমরা বলতে পারি অতএব সুতরাং R4, R5 এবং R6 এদের দুই প্রান্তের বিভব পার্থক্য একই, এদের দুই প্রান্তের বিভব পার্থক্য একই। দুই প্রান্তের বিভব পার্থক্য একই।
ওকে, এবার আমরা এখানে বলেছি বর্তনীর যেসব অংশ সমান্তরালে থাকবে সেই সব অংশের রোধগুলোর বিভব পার্থক্য একই থাকবে। তাহলে দেখো R4, R5, R6 এরা সবাই সমান্তরালে ছিল, এজন্য এদের বিভব পার্থক্য আমরা একই দেখতে পাচ্ছি। এরপরে বলা আছে এবং রোধের মান অনুযায়ী তড়িৎ প্রবাহ ভিন্ন ভিন্ন মানের হবে। দেখো এখানে রোধ আছে R4, এখানে রোধ আছে R5, এখানে রোধ আছে R6। R4 এর একটা মান থাকবে, R5 এর একটা মান থাকবে। অ্যাজ এক্সাম্পল মনে করো R4 এর মান 5 ওহম থাকতে পারে, R5 এর মান 10 ওহম থাকতে পারে, R6 এর মান 20 ওহম থাকতে পারে, এক একটার এক একটা মান থাকবে। এখানে বলা আছে রোধের মান অনুযায়ী তড়িৎ প্রবাহ ভিন্ন ভিন্ন মানের হবে। তো আমরা একটু ধরে নিই যে R4 এর মধ্য দিয়ে যেই তড়িৎটা প্রবাহিত হবে সেটা হচ্ছে I4, R5 এর মধ্য দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হবে সেটাকে আমরা ধরে নিলাম I5, এবং R6 এর মধ্য দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হবে সেটাকে আমরা ধরে নিলাম I6। ওকে, R4 এর মধ্য দিয়ে যে তড়িৎ যাচ্ছে সেটাকে R4, R5 এর মধ্য দিয়ে যে তড়িৎ যাচ্ছে সেটাকে I5, এবং R6 এর মধ্য দিয়ে যে তড়িৎ যাচ্ছে সেটাকে আমরা I6 ধরে নিলাম। এখন কেউ যদি তোমাকে I4 বের করতে বলে, R4 এর তড়িৎ প্রবাহ, R4 এর তড়িৎ প্রবাহ এটাকে আমরা নামকরণ করেছি I4 দিয়ে, তাহলে I4 যদি বের করতে বলে I4 কিভাবে বের করব? আমরা I4 বের করার জন্য আগে এখানে একটু সাইডে দেখে নিই। ওহমের সূত্র থেকে আমরা জানি বিভব সমান সমান বিভব পার্থক্য V সমান সমান I ইন্টু R, অর্থাৎ যেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের কথা বলতেছি সেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, যেমন মনে করেন R4 এর দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ ভোল্টেজ অফ CD সমান সমান হবে R4 এর মধ্য দিয়ে যে তড়িৎ যাচ্ছে অর্থাৎ I4 ইন্টু R4 এর যে রোধের মান থাকবে অর্থাৎ R4। অর্থাৎ ব্যাপারটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে কাটিয়ে আপাতত ব্যাপার। তাহলে I4 সমান সমান আসবে ভোল্টেজ অফ CD ডিভাইডেড বাই R4। সেমভাবে আমরা যদি I5 বের করতে চাই, I5 দেখো I5 এরও দুই প্রান্ত C এবং D তে কানেক্টেড। I5 বলতে R5 এর দুই প্রান্ত C এবং D তে কানেক্টেড। তাহলে I5 এর ভ্যালুটা আমরা বের করতে পারি I5 ইকুয়ালস ভোল্টেজ অফ CD ডিভাইডেড বাই R5। ঠিক আছে, সেমভাবে আমি চাইলে R6 এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, R6 রোধের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে I6, সে I6 এর ভ্যালু বের করতে পারি I6 ইকুয়ালস ভোল্টেজ অফ CD ডিভাইডেড বাই R6। এবার এখানে একটা বিষয় লক্ষ্য করো, I4, I5 এবং I6 এই তিনটারই লবে বা নিউমারেটরে ভোল্টেজ অফ CD, ভোল্টেজ অফ CD, ভোল্টেজ অফ CD অর্থাৎ তিনোটারই লবে একই মান আছে। এখন যদি হরেও আমরা একই মান রাখতে পারি অর্থাৎ R4, R5, R6 এই তিনটার ভ্যালু যদি সমান হয়, মনে করো যে R4 এর ভ্যালু হচ্ছে 5 ওহম, R5 এর ভ্যালু 5 ওহম, R6 এর ভ্যালুও 5 ওহম, সবার রোধের মান সমান সমান। আর ভোল্টেজ অফ CD, এখানেও ভোল্টেজ অফ CD যা বসবে এখানেও ভোল্টেজ অফ CD তাই বসবে, এখানেও তাই বসবে। তো আমরা যদি R4, R5, R6 কে সমান করতে পারি সেক্ষেত্রে I5, I4, I6 এগুলোও সমান সমান হয়ে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? অর্থাৎ কীরকম হবে? অর্থাৎ ব্যাপারটা হবে পেজ নাম্বার 2। অর্থাৎ যদি R4 সমান সমান R5 সমান সমান R6 হয় তবে I4 সমান সমান I5 সমান সমান I6 হবে। ঠিক আছে, মানে কি? মানে হচ্ছে I4 সমান সমান ভোল্টেজ অফ CD ডিভাইডেড বাই R4, ঠিক না? এই যে I4 সমান ভোল্টেজ অফ CD বাই R4। আবার সমান সমান আমরা দিতে পারি ভোল্টেজ অফ CD ডিভাইডেড বাই R5। ভোল্টেজ অফ CD, ভোল্টেজ অফ CD সেম সেম, এবং R4, R5ও সেম সেম। তাহলে এখানে আমরা ভাগাভাগি করে যে I4 পাবো, এখানে ভাগাভাগি করে I5 যেটা পাবো সেটা I4 এরই সমান হবে। ভোল্টেজ অফ CD কে R5 দিয়ে ভাগ করে যে ভ্যালু পাবো, ভোল্টেজ অফ CD কে R4 দিয়ে ভাগ করে একই ভ্যালুই তো পাবো। তো সমান সমান আমরা এটাকে I5ও বলতে পারি, তাই না? এটার জন্য আসছে I4 এবং এটার জন্য আসছে I5। সেমভাবে আমরা আবার বলতে পারি সমান সমান ভোল্টেজ অফ CD ডিভাইডেড বাই R6, এটার জন্য আসবে I6। এই সবগুলো পার্ট পরস্পর ইকুয়াল, সবগুলো পার্ট পরস্পর ইকুয়াল। কখন? সবসময় না, কখন? যখন R4, R5, R6 সমান সমান হবে। এটা যখন হবে, এটা যখন হবে তখন আমরা এটা পাবো।
অর্থাৎ যখন R4 R5 R6 সমান সমান তখন I4 I5 I6 এই তিনটাও সমান সমান। আবার যদি R4 R5 এবং R6 এরা যদি পরস্পর ইকুয়ালস না থাকে, R4 R5 R6 এরা যদি পরস্পর অসমান হয়, এক একটা যদি এক এক মানের হয়, সেক্ষেত্রে I4 I5 এবং I6 এরাও পরস্পর ভিন্ন ভিন্ন মানের আসবে। কেন? কারণ তুমি তখন I4 বের করলে I4 সমান আসবে ভোল্টেজ অফ CD ডিভাইডেড বাই R4। এবার এখানে ভোল্টেজ অফ CD কে আমি R4 দিয়ে ভাগ করে I4 পাবো। I5 পেতে গেলে ভোল্টেজ অফ CD কে আমি R5 দিয়ে ভাগ দিব। দেখো এখানেও ভোল্টেজ অফ CD যায়, এখানেও তাই। এখানে 10 থাকলে এখানে 10 ভোল্ট আছে, এখানে 10 ভোল্ট হইলে এখানেও 10 ভোল্ট। কিন্তু R4 এর ভ্যালু মনে করো আছে 5 ওহম, R5 এর ভ্যালু মনে করো আছে 10 ওহম। তাহলে এখানে যদি 5 ওহম থাকে, 5কে আমি 10 ভোল্ট 5কে দিয়ে আমি যদি 10 ভোল্টকে ভাগ করি তখন I4 এর মান আসবে 2 অ্যাম্পিয়ার। আর 10 ভোল্ট দিয়ে আমি যদি 10 ওহমকে ভাগ করি, 10 ভোল্টকে আমি যদি 10 ওহম দিয়ে ভাগ করি তখন I5 এর ভ্যালু আসবে 1 অ্যাম্পিয়ার। তো R4 R5 এদের ভ্যালু যদি ডিফারেন্ট হয়, R4 R5 এরা যদি পরস্পর অসমান হয়, কারোর সাথে কারো ভ্যালুর কোনো মিল নেই, সেক্ষেত্রে তাদের তড়িৎ প্রবাহের মধ্যেও কোনো মিল থাকবে না। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টটার ব্যাখ্যা এতক্ষণ শুনলাম যে বর্তনীর যেসব অংশ সমান্তরালে থাকবে সেই সব অংশের রোধগুলোর বিভব পার্থক্য একই থাকবে। R4 R5 R6 এরা সমান্তরালে আছে, এই জন্য এদের বিভব পার্থক্য সমান সমান, কিন্তু রোধের মান অনুযায়ী এদের তড়িৎ প্রবাহের মান ভিন্ন ভিন্ন হবে। এই R4 R5 R6 এদের মান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে I4 I5 I6 এরাও ভিন্ন ভিন্ন হবে। আবার R4 R5 R6 এরা যদি একই মানের হয়, I4 I5 I6 এরাও একই মানের হবে। রোধের মান অনুযায়ী তড়িৎ প্রবাহ ভিন্ন ভিন্ন হবে, আবার রোধের মান এক হলে তড়িৎ প্রবাহ সমান সমান হবে। এখানে আমরা স্টার দিয়ে আরেকটা কথা অ্যাড করে দিই, রোধের মান এক হলে, রোধের মান একই হলে তড়িৎ প্রবাহ একই হবে। একটু ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করিনি, আমরা শুধুমাত্র বর্তনীর এই সি এবং ডি পার্টের মধ্যে যে রোধগুলো আছে সেই রোধগুলোর তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য নিয়ে আলোচনা করেছি। এবার আসো এবি পার্টের কাছে যাই। এবি পার্টের কাছে আমরা দেখতে পাচ্ছি এবি পার্টের মধ্যে R1 R2 এরা নিজেরা শ্রেণীতে রয়েছে এবং R1 R2 এর সাথেই R3 সমান্তরালে আছে। R1 এর সাথে R3 কিন্তু সমান্তরালে নেই। ওকে, R1 প্রথমে R2 এর সাথে শ্রেণীতে বিদ্যমান, দেন R1 R2 একত্রে R3 এর সাথে সমান্তরালে। এখানে R1 ইন্ডিভিজুয়ালি R3 এর সাথে সমান্তরালে না, R2 ও R3 এর সাথে সমান্তরালে না, বরং R1 R2 এই দুইটা একত্রে R3 এর সাথে সমান্তরাল। তুমি যদি এখানে সমান্তরালটা বের করতে চাও, এখানে সমান্তরাল তুল্যরোধ যদি বের করতে চাও, সেক্ষেত্রে R1 আর R3 তুল্যরোধ বের করলেই হবে না, অথবা R2 R3 এর সমান্তরাল তুল্যরোধ বের করলেই হবে না। তোমাকে প্রথমে R1 আর R2 কে একত্র করে নিতে হবে, কারণ তারা একত্রে R3 এর সাথে সমান্তরালে আছে। R1 R2 একত্রে R3 এর সাথে সমান্তরাল আছে, এই জন্য তাদেরকে প্রথমে একত্র করে নিতে হবে। আর একত্র করা মানেই হচ্ছে R1 R2 এর শ্রেণীতে রয়েছে, এই জন্য শ্রেণীর তুল্যরোধ বের করে নেওয়া। তো R1 R2 আমরা যখন শ্রেণীর তুল্যরোধ বের করব তখন R1 R2 আমরা যখন শ্রেণীর তুল্যরোধ বের করব তখন দেখতে এরকম হয়ে যাবে। এবার এই RS এর সাথে R3 সমান্তরালে আছে, দেখো RS এর এবং R3 এর দ্বিতীয় প্রান্ত B তে যুক্ত এবং RS এবং R3 এর প্রথম প্রান্ত A তে যুক্ত, ঠিক আছে? তখন তারা R3 এর সাথে সমান্তরালে থাকবে। আদারওয়াইজ R1 R3 এর সাথে কখনোই সমান্তরালে না, R2 R3 এর সাথে কখনোই সমান্তরালে না। R1 প্রথমে R2 এর সাথে শ্রেণীতে, দেন তারা দুইজন একত্রে R3 এর সাথে সমান্তরাল। ওকে, তো এবার আমাদের 2 নম্বর রুলসে কি বলেছে? আমাদের 2 নম্বর রুলসে বলেছে বর্তনীর যেসব অংশের রোধগুলো শ্রেণীতে থাকবে সেসব রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে। আচ্ছা চলো এই কথাটাকে একটু ব্যাখ্যা করে নিই, এতটুকু কথা আমরা একটু ব্যাখ্যা করে নিই। খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তনীতে এ বিন্দু এবং বি বিন্দু, দুইটা বিন্দু রয়েছে। এবার বর্তনীর এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর এটা হচ্ছে বর্তনীর ঋণাত্মক প্রান্ত। ব্যাটারির ধনাত্মক প্রান্তকেই বর্তনীর ধনাত্মক প্রান্ত বলে এবং ব্যাটারি বা কোষের ঋণাত্মক প্রান্তকেই বর্তনীর ঋণাত্মক প্রান্ত বলে। তো এখান থেকে
থেকে আমরা যদি এ এবং বি এই দুটো পার্টের দিকে তাকাই, এই দুটো পার্টের মধ্যে কি ঘটতেছে? ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে প্রথমে একটা মূল প্রবাহ নির্গত হবে, একটা মূল প্রবাহ বের হবে, ঠিক আছে? এই মূল প্রবাহ বের হলো, সেটাকে আমরা নাম দিলাম আই। আই প্রবাহ এ বিন্দুতে এসে দেখবে কি তার সামনে দুইটা রাস্তা আছে। ব্যাটারি থেকে বের হওয়ার সময় তার সামনে তো মাত্র একটাই রাস্তা, ঠিক না? এবার এই একটা রাস্তাতে চলতে 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 যখন এ বিন্দুতে আসবে তখন সে দেখবে তার সামনে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা গেছে এ থেকে R3 এর মধ্য দিয়ে বি এর কাছে, এবং আরেকটা রাস্তা গেছে এ থেকে R1 এবং R2 এর মধ্য দিয়ে বি এর কাছে, ঠিক না? দুইটা রাস্তা যেহেতু পাওয়া গেছে, এই দুইটা রাস্তায় দুই ধরনের তড়িৎ প্রবাহিত হবে। ধরে নাও যে এই রাস্তা দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হবে, এই তড়িৎকে আমরা ধরে নিলাম I1। এই বিন্দু দিয়ে R1 R2 এর মধ্য দিয়ে বি এর কাছে যখন যাচ্ছে তখন যে তড়িৎটা যাচ্ছে এই রাস্তা দিয়ে, সেটাকে আমরা ধরে নিলাম I1। এবং এ বিন্দু দিয়ে R3 এর মধ্য দিয়ে যখন বি এর কাছে তড়িৎ যাচ্ছে তখন সেটাকে আমরা ধরে নিলাম I2। অর্থাৎ এই রাস্তার যে তড়িৎ প্রবাহিত হবে সেই তড়িৎকে আমরা তড়িৎ প্রবাহকে ধরে নিলাম I2, এবং এই রাস্তা দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে সেটাকে আমরা ধরে নিলাম I1। এবার এখানে একটু দেখি, বলেছে বর্তনীর যেসব অংশের রোধগুলো শ্রেণীতে থাকবে সেই সব রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে। একটু ভালো করে দেখো, R1 R2 R1 R2 শ্রেণীতে আছে। তো R1 R2 শ্রেণীতে থাকার কারণে আবার R1 এর দুই প্রান্তের দিকে তাকাই। R1 এর এটা হচ্ছে একটা প্রান্ত, R1 এর এটা হচ্ছে একটা প্রান্ত, আমরা ধরে নিলাম R1 এর এটা হচ্ছে আরেকটা প্রান্ত, ঠিক আছে? R1 এর দুইটা প্রান্ত ভালো করে দেখো। R1 এর একটা প্রান্ত আছে এ তে, আরেকটা প্রান্ত আমরা এখানে যে কোনো একটা নাম দিয়ে দিই, মনে করি এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি। ওকে, তাহলে R1 এর একটা প্রান্ত এতে যুক্ত, আরেকটা প্রান্ত জিতে যুক্ত। R2 এর দিকে তাকাও, R2 এরও একটা প্রান্ত বিতে যুক্ত, আরেকটা প্রান্ত জিতে যুক্ত। তাহলে আমরা R2 এর মধ্যে তড়িৎ দেখতে পাচ্ছি কোন দিক থেকে কোন দিকে যাবে। এইখান থেকে কারেন্ট আসতেছে, তড়িৎ আসতেছে, তড়িৎ এসে এই বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাবে। তার মানে R2 এর মধ্যে কারেন্ট যাচ্ছে জি বিন্দু থেকে বি বিন্দুর মধ্যে, এবং R1 এর মধ্যে কারেন্ট যাচ্ছে এ বিন্দু থেকে জি বিন্দুর মধ্যে। তার মানে আমরা বলতে পারি R1 এর এই প্রান্তের বিভবটা বেশি এবং এই প্রান্তের বিভবটা কম, কারণ কারেন্ট বা তড়িৎ প্রবাহ বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়। অনুরূপভাবে বলতে পারি এই জি বিন্দু থেকে যেহেতু বি বিন্দুর দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে জি বিন্দুর বিভবটা বেশি এবং বি বিন্দুর বিভবটা কম। তার মানে এখানে কারেন্ট যাওয়ার সময় এ থেকে জিতে যায়, এতে বেশি বিভব, জিতে কম বিভব। আবার জি থেকে যখন বিতে যাবে কারেন্ট তখন জিতে বেশি বিভব, বিতে কম বিভব। এই দুইটা পয়েন্টের মধ্যে জি এর বিভব বেশি, বি এর বিভব কম। আবার এই দুইটা পয়েন্টের মধ্যে এ এর বিভব বেশি, জি এর বিভবটা কম। ওকে, তাহলে কারেন্ট যাইতো না। কারেন্ট যাওয়ার জন্য অবশ্যই দুইটা পয়েন্টের মধ্যে বিভবের ডিফারেন্স থাকতে হবে, পার্থক্য থাকতে হবে, না হলে কারেন্ট যাবে না। ওকে, তো R1 এর যদি বিভব পার্থক্য জিজ্ঞেস করে, R1 এর তড়িৎ প্রবাহ দেখলাম। R1 এর তড়িৎ প্রবাহ হচ্ছে R1 এর মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে I1, এবং এই I1 জিতে এসে R2 এর মধ্য দিয়েও I1 হিসেবেই যাবে। কেন যাবে? কারণ আমরা বলেছি যেসব অংশের রোধগুলো শ্রেণীতে থাকবে সেই সব রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে। দেখো R1 R2 শ্রেণীতে আছে, অতএব R1 যদি I1 প্রবাহ পায়, R2 ও I1 প্রবাহকেই পাবে। R2 এর মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হবে I2, R1 এর মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হবে, R2 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে I1, R1 এর মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হবে I1। এবার যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে, কেউ তোমাকে জিজ্ঞেস করলো মনে করো যে R1 এর তড়িৎ প্রবাহের মানটা বের করো তো, R1 এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা একটু বের করো তো, অথবা R2 এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা একটু বের করো তো। এই তড়িৎ প্রবাহটা জানতে গেলে সবার প্রথমে আমাকে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে এই দুইটা পয়েন্টের বিভব কত। ক্লিয়ার? তুমি যদি I1 এর মান বের করতে চাও অথবা I2 এর মান যদি বের করতে চাও, সেক্ষেত্রে সবার প্রথমে তোমাকে এই দুইটা পয়েন্টের বিভব জানতে হবে। তো দেখো আমরা দেখলাম এই পয়েন্টে এসে I দুই ভাগে ভাগ হয়ে গেছে, এদিকে গেছে I2, এদিকে গেছে I1। I1 এই রাস্তা দিয়ে বি বিন্দুতে আসবে, I2 এই রাস্তা দিয়ে বি বিন্দুতে আসবে। বি বিন্দুতে এসে I1 I2 একত্রিত হয়ে যাবে,
I1 I2 বি বিন্দুতে এসে একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে আবার মূল প্রবাহ I তৈরি করবে। কেন? কারণ I ভেঙেই তো I1 I2 পাওয়া গেছিল। এই যে এখান থেকে I বের হয়ে এই পয়েন্টে এসে এদিকে I2 গিয়েছিল, এদিকে I1 গিয়েছিল, এবং I1 I2 এই দুইটা প্রবাহ আবার এখানে এসে বি বিন্দুতে এসে একত্রিত হয়ে তৈরি করবে I প্রবাহ। তাহলে আমরা কি বলতে পারি যে এ বিন্দুর মধ্য দিয়ে তড়িৎ যাচ্ছে মূল প্রবাহ I, এবং বি বিন্দুতেও তড়িৎ প্রবাহ যাচ্ছে মূল প্রবাহ I, অর্থাৎ বি বিন্দু যে প্রবাহটা ইউজ করেছে সেই প্রবাহ হচ্ছে I, এবং এ বিন্দু যে প্রবাহটা ইউজ করেছে সেই প্রবাহ হচ্ছে I। ওকে, এখন যদি তোমার R1 R2 এদের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, অথবা R1 এর দুই প্রান্তের বিভব কত, অথবা R2 এর দুই প্রান্তের বিভব কত, এগুলো যদি বের করতে হয় সবার প্রথমে আমার লাগবে এই দুই পয়েন্টের অর্থাৎ ভোল্টেজ অফ AB কত। কিভাবে বের করা যাবে ভোল্টেজ অফ AB? দেখো, ভোল্টেজ অফ AB সমান সমান ওহমের সূত্র থেকে কথা বলি। ওহমের সূত্র হচ্ছে V সমান সমান IR। ওকে, ওহমের সূত্র থেকে যদি আমরা কথা বলতে থাকি সেক্ষেত্রে V এর জায়গায় বসালাম ভোল্টেজ অফ AB, I এর জায়গায় বসাবো A এবং B বিন্দুর মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেই প্রবাহ। এই বিন্দুতে আসছে I প্রবাহ, B বিন্দু দিয়ে বের হয়েছে I প্রবাহ, এই বিন্দুতে ঢুকছে I এবং B বিন্দু থেকে বের হচ্ছে I। তাহলে আমরা বলতে পারি A এবং B যে প্রবাহটা ইউজ করেছে সেটা হচ্ছে I, ইন্টু A এবং B এর মধ্যে যে তুল্য রোধটা থাকবে, A এবং B এর মধ্যে যে তুল্য রোধটা থাকবে সেই তুল্য রোধ। দেখো A এবং B এর মধ্যে কি কি তুল্য রোধ আছে? আমরা তো প্রথমে A আর B এর মধ্যে এই রাস্তার যে রোধগুলো ছিল সেগুলোকে শ্রেণীতে রূপান্তরিত করে RS পেয়েছি। দেন RS এর সাথে R3 কিভাবে আছে? সমান্তরালে আছে। তাহলে আমরা যদি A এবং B পয়েন্টের তুল্যরোধ বের করতে চাই, A এবং B পয়েন্টের তুল্যরোধ হয়ে যাবে, A এবং B পয়েন্টের তুল্যরোধ হয়ে যাবে, এটা হচ্ছে A পয়েন্ট, এবার এটা হচ্ছে B পয়েন্ট। A পয়েন্টে দুইটা রাস্তা ছিল, দুইটা রাস্তাকে আমরা একটা বানায় ফেলছি। B পয়েন্টে দুইটা রাস্তা এসে একত্রিত হয়েছে, দুইটাকে আমরা একটা বানায় ফেলছি। তাহলে A এবং B এর মধ্যে যেই রোধ আছে সেই রোধের টোটাল তুল্যরোধ এখন হয়ে যাবে, এই দুইটা যেহেতু সমান্তরালে আছে তাহলে তাদের তুল্যরোধ হয়ে যাবে RP। ওকে, তাহলে A এবং B এই দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে? দেখো, A পয়েন্টের মধ্যে দিয়ে I প্রবাহ এসে ঢুকেছে এবং B পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে I প্রবাহ। তাহলে আমরা বলতে পারি এই RP পুরোটা কোন প্রবাহ ইউজ করতেছে? সেও I প্রবাহই ইউজ করতেছে। A বিন্দু দিয়ে প্রবাহ প্রবেশ করেছে I, B বিন্দু দিয়ে প্রবাহ বের হয়ে যাচ্ছে I, তাহলে মাঝখানে যে RP আছে তিনি কোন প্রবাহটা পাবে? A বিন্দু দিয়ে I ঢুকলো, B বিন্দু দিয়ে I বের হলো, তাহলে RPর মধ্য দিয়ে কত প্রবাহ যাবে? RPর মধ্য দিয়েও যাবে I। এবার দেখো, RP কি একটা রোধ ছিল অ্যাকচুয়ালি? না, RP ছিল তিনটা রোধের সমষ্টি। প্রথমে R1 R2 মিলে RS আসছে, দেন RS, দেন এই দুই রাস্তার RS R3 এর সাথে মিলে, এই R3 এর সাথে মিলে RP গঠন করেছে। তারা সবাই মিলে একত্রে ইউজ করেছে I। এই পয়েন্ট দিয়ে I ঢুকছে, এই পয়েন্ট থেকে I বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এবার আমরা AB পয়েন্টের ভোল্টেজ বের করে ফেলতে পারি। ভোল্টেজ অফ AB, এখান থেকে দেখো, ভোল্টেজ অফ AB সমান সমান এই পয়েন্ট দিয়ে প্রবাহ ঢুকেছে I, এই পয়েন্ট দিয়ে বের হয়ে যাচ্ছে I, তার মানে এই রাস্তায় যে প্রবাহটা চলাচল করেছে সেই প্রবাহ হচ্ছে I প্রবাহ। I এর সাথে আমরা গুণ দিব কি? রোধ। এই রাস্তার মধ্যে যে রোধ আছে সেই রোধের মান, এই রোধের মান হচ্ছে RP। তাহলে আমরা পেয়ে গেলাম ভোল্টেজ অফ AB ইকুয়ালস I ইন্টু RP। ওকে, এখন I এর মান তো তোমার জানা থাকবে, কিভাবে জানবা আমরা ম্যাথ করার সময় দেখব। RP এর মানটাও তুমি ম্যাথ করে বের করে নিবা, তাহলে তুমি ভোল্টেজ অফ AB পেয়ে যাবে। ওকে, এবার তুমি যদি ভোল্টেজ অফ AB বের করতে পারো, তাহলে চলো আবার আমরা আমাদের পূর্বের সার্কিটে চলে যাই। তুমি A পয়েন্ট, এটা হচ্ছে A পয়েন্ট, এই যে এই পয়েন্টটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট। এই B পয়েন্টের ভোল্টেজ জেনে গেছো, মানে বিভব পার্থক্য জেনে গেছো। এই B পয়েন্টের বিভব পার্থক্যকে আমরা ভোল্টেজ অফ AB দিয়ে প্রকাশ করতেছি। তাহলে দেখো তো, I2 এর একটা প্রান্ত আছে A তে, I2 এর আরেকটা প্রান্ত আছে B তে। I2 মানে আমরা R3 রোধের কথা বলতেছি। R3 এর মধ্য দিয়ে যে প্রবাহটা গিয়েছে সেই প্রবাহকে আমরা I2 ধরে নিয়েছিলাম। তাহলে দেখো, R3 এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা I2টা A বিন্দু দিয়ে ঢুকলো এবং B বিন্দু দিয়ে এসে এনার সাথে যুক্ত হবে। তো সেটা কথা না, কথা হচ্ছে
R3 এর তাহলে এই দুইটা প্রান্তের বিভব জেনে গেছি। R3 এর একটা প্রান্ত আছে A তে, R3 এর আরেকটা প্রান্ত আছে B তে। তাহলে R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে ভোল্টেজ অফ AB। R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য ওকে। R3 এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা ধরে নিয়েছিলাম I2। R3 এর তড়িৎ প্রবাহ I2 ধরে নিয়েছিলাম। তাহলে I2 সমান সমান আসবে ভোল্টেজ অফ AB ডিভাইডেড বাই I2 কার প্রবাহ? I2 হচ্ছে শুধু R3 এর প্রবাহ, তাই এটা আমরা এখানে ভাগ করে দিব R3 দিয়ে। জাস্ট পেয়ে গেলাম আমরা I2। এবার তুমি কি I1 বের করতে পারবা? এই যে I1টাকে কিভাবে বের করা যাবে? I1 কে বের করার জন্য দেখো আমরা এখানেই প্রথমে দেখেছি যে I1 প্লাস I2 ইকুয়াল টু I1 প্লাস I2 ইকুয়াল টু হচ্ছে I, ঠিক না? দেখো এই পয়েন্টে I এসে দুই ভাগে ভাগ হয়ে গেছিল, এই রাস্তা দিয়ে গিয়েছিল I2 এবং এই রাস্তা দিয়ে গিয়েছিল I1, তাই না? তাহলে এই রাস্তার মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেই প্রবাহ I2, এই রাস্তার দুই প্রান্তের বিভব পার্থক্য ভোল্টেজ অফ AB এবং এই রাস্তার রোধের মান হচ্ছে R3। তাহলে আমরা বলতে পারি ভোল্টেজ অফ AB ইকুয়ালস I2 ইন্টু R3। যে দুইটা প্রান্তের বিভব বের করতেছি সেই দুই প্রান্তের মধ্য দিয়ে তড়িৎ গিয়েছে I2 এবং ওই দুই প্রান্তের মধ্যে রোধ অবস্থান করতেছে R3। এজন্য ওই দুই প্রান্তের বিভব সমান সমান ওই দুই প্রান্তের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ ইন্টু ওই দুই প্রান্তের মধ্যে অবস্থিত রোধ, ঠিক না? দেখো এই হচ্ছে দুইটা প্রান্ত A আর B, এই দুই প্রান্তের বিভব পার্থক্য সমান সমান এই দুই প্রান্তের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট ইন্টু এই দুই প্রান্তের মধ্যে যে রোধ অবস্থান করতেছে সেই রোধ। তাহলে I2 তো বের করে ফেললাম, মূল প্রবাহ I ও আমরা জানবো, কিভাবে জানবো দেখাই দিব, আগেও দেখাইছি, মনে না থাকলে একটু পরে আবার দেখাবো ম্যাথ করার সময়। তো I আমরা জানবো আগে থেকেই, I2 মাত্র বের করে নিলাম। এই যে I2 ভোল্টেজ অফ AB কে R3 দিয়ে বের করলে I2 চলে আসবে। তাহলে I1 অর্থাৎ A আর B বিন্দুর এই রাস্তাটার মধ্যে দিয়ে, এই হচ্ছে A বিন্দু, এই হচ্ছে B বিন্দু, A আর B বিন্দুর এই রাস্তাটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই I1 এর মানটা কত? R1 এর মধ্যে দিয়েও গেল I1, R2 এর মধ্যে দিয়েও গেল I1, এই I1 এর মানটা কত? এখন I1 এর মান বের করতে চাইলে আমরা বলতে পারি I1 সমান সমান হবে I মাইনাস I2। ওকে, I আমরা দেখব কিভাবে বের করতে হয়, আর I2 তো এখান থেকে দেখলাম, বিয়োগ করলে I1 চলে আসবে, ঠিক আছে? এবার প্রথমে বলে নিয়েছি যে যেসব অংশের রোধগুলো শ্রেণীতে থাকবে সেই সব রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে। R1 R2 যেহেতু শ্রেণীতে রয়েছে তাই R1 এর মধ্য দিয়ে যদি I1 প্রবাহিত হয় R2 এর মধ্য দিয়েও প্রবাহিত হবে I1। ওকে, ক্লিয়ার? এবার বিভব পার্থক্য, তারপরে আমরা ম্যাথে চলে যাব। এবার বিভব পার্থক্য, R1 এর দুইটা প্রান্তকে ধরে নিয়েছি A আর G। তাহলে R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য, R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য। দেখো R1 এর দুইটা প্রান্তের নাম কি কি দিয়েছি? R1 এর একটা প্রান্তের নাম হচ্ছে A, R1 এর আরেকটা প্রান্তের নাম হচ্ছে G। তাহলে বিভব পার্থক্য হবে ভোল্টেজ অফ AG সমান সমান এই দুই প্রান্তের বিভব পার্থক্য সমান সমান এই দুই প্রান্তের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে, এই দুই প্রান্তের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I1। তাহলে I1 ইন্টু এই দুই প্রান্তের মধ্যে যে রোধ অবস্থান করতেছে ইন্টু R1। ব্যাস পেয়ে গেলাম ভোল্টেজ অফ AC। সেমভাবে আমি যদি R2 এর দুই প্রান্তের বিভব বের করতে চাই, R2 এর দুই প্রান্তের বিভব, R2 এর দুই প্রান্তের বিভব ভোল্টেজ অফ, আচ্ছা R2 এর একটা প্রান্তের নাম হচ্ছে G, R2 এর আরেকটা প্রান্তের নাম হচ্ছে B। তাহলে R2 এর দুই প্রান্তের বিভব হবে ভোল্টেজ অফ GB সমান সমান, এবার R2 এর দুই প্রান্ত অর্থাৎ G আর B প্রান্তের মধ্যে যেই কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট ইনটু এই দুই প্রান্তের মধ্যে যে রোধ অবস্থান করতেছে সেই রোধের মান। তাহলে আমরা ভোল্টেজ অফ GB সমান সমান লিখব এই দুই প্রান্তের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I1 এবং দুই প্রান্তের মধ্যে রোধ আছে R2। ব্যাস পেয়ে গেলাম ভোল্টেজ অফ GB। ওকে, ভোল্টেজ অফ GB চলে আসলো। এবার
এই লাস্ট অংশ ভোল্টেজ অফ ইএফ। দেখো ই এবং এফ, এটা এখান থেকে যে কারেন্টটা আসতেছে, বা আমরা নর্মালি বলতে পারি ই এবং এফ মেইন যে সার্কিট, সেই সার্কিটের মধ্যে শ্রেণীতে আছে, মেইন সার্কিটের সাথে ই এবং এফ শ্রেণীতে আছে। তো যারা যারা মেইন সার্কিটের শ্রেণীতে থাকবে, এখানে আরেকটা রুলস দেখে নাও, 1 2, এটা হচ্ছে 3 নম্বর রুলস, লিখে নাও 3 নম্বর রুলস। যে সকল রোধ মেইন সার্কিটের শ্রেণীতে থাকবে তাদের মধ্য দিয়ে মূল প্রবাহ অতিক্রম করবে। যে সকল রোধ মেইন সার্কিটে বা মেইন বর্তনীতে, মেইন বর্তনীতে মানে হচ্ছে মূল বর্তনীতে, এটা কিন্তু মূল বর্তনী না। এই যে এই ত্রিভুজটা মূল বর্তনী না, বা এই আয়তক্ষেত্রটাও মূল বর্তনী না, এই পুরোটা হচ্ছে মূল বর্তনী। তো এই পুরোটার মধ্যে দেখো R2 পুরো বর্তনীর মধ্যে কি শ্রেণীতে আছে? না, R2 বর্তনীর মধ্যে আলাদা একটা অংশ ক্রিয়েট করে ফেলছে। R2 প্রথমে R1 এর সাথে শ্রেণীতে আছে, দেন R2 R1 এর সাথে শ্রেণীতে হওয়ার পরে এই R3 এর সাথে সমান্তরালে চলে গেছে। তাহলে আমরা বলতে পারবো না R1 বা R2 এরা কেউই বর্তনীতে শ্রেণীতে আছে, এরা এখানে একটা সমান্তরাল অংশের মধ্যে বিরাজ করতেছে। আবার R4 R5 R6 এরাও কেউ বর্তনীতে শ্রেণীতে নেই, এরাও দুইটা পয়েন্টের মধ্যে কনজাস্টেড হয়ে অবস্থান করতেছে, দুইটা পয়েন্টের মধ্যে তারা সমান্তরাল অবস্থান করতেছে। বরং আমরা বলতে পারি এদের যে তুল্য রোধ আসবে, R4 R5 এবং R6 এর যে তুল্য রোধ আসবে, R4 R5 R6 এর যে তুল্য রোধ আসবে সেটাকে আমরা RP2 ধরে নিলাম। আর এখানে E এবং F এর মধ্যে আছে মনে করো R7, এটা হচ্ছে E পয়েন্ট, এটা হচ্ছে F পয়েন্ট, এটা হচ্ছে C পয়েন্ট, এটা হচ্ছে D পয়েন্ট। এবার এদের সবাইকে একত্র করলে R4 R5 R6, R4 R5 R6 এদের সবাইকে একত্র করলে আমরা এরকম একটা RP2 পাবো। আবার R1 R2 R3 এদের সবাইকে একত্র করলে আমরা এরকম একটা RP1 পাবো। RP1 RP2 R7 এরা সবাই মূল বর্তনীতে আছে শ্রেণীতে, ঠিক আছে? এরা সবাই মূল বর্তনীতে আছে শ্রেণীতে। দেখো RP2 এর দ্বিতীয় প্রান্ত RP1 এর দ্বিতীয় প্রান্তের সাথে RP2 এর প্রথম প্রান্ত, আবার RP2 এর দ্বিতীয় প্রান্তের সাথে R7 এর প্রথম প্রান্ত যুক্ত। এজন্য আমরা বলতে পারি এরা সবাই বর্তনীতে আছে শ্রেণীতে। তাইলে ভোল্টেজ অফ জিবি হয়ে গেল। এবার আমাদের কি লাগবে? এবার লাগবে ভোল্টেজ অফ ইএফ। কিভাবে বের করা যাবে ভোল্টেজ অফ ইএফ? প্রথমে বলে নিয়েছি এখানে যে সকল রোধ মেইন বর্তনীতে শ্রেণীতে থাকবে তাদের মধ্য দিয়ে মূল প্রবাহ প্রবাহিত হবে, তাদের মধ্য দিয়ে মূল প্রবাহ প্রবাহিত হবে, মূল প্রবাহ প্রবাহিত হবে। ওকে, তাহলে আমাদের এখানে মূল প্রবাহটা কত? মূল প্রবাহটাকে আমরা কি ধরে নিয়েছিলাম? I। অতএব EF এর মধ্য দিয়েও যে প্রবাহটা যাবে সেটা হচ্ছে I। তাহলে এবার EF এর দুই প্রান্তের বিভব কি হবে, অর্থাৎ R7 এর দুই প্রান্তের বিভব কি হবে? R7 এর দুই প্রান্তের বিভব হবে, R7 এর দুই প্রান্তের বিভব হবে ভোল্টেজ অফ EF, ভোল্টেজ অফ EF সমান সমান E এবং F এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্টটা হচ্ছে I, এবং E আর F এর মধ্যে যে রোধ আছে সেই রোধ হচ্ছে R7। তাহলে আমরা বের করব এভাবে I ইনটু R7। ওকে, বুঝতে পারছি আমরা কিভাবে ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ হিসাব করতে হয়। এবার আমরা একটা ম্যাথ দেখব, ম্যাথ দেখে আমরা কিছু বাইট কাজ দিয়ে দিব, তোমরা বাইট কাজগুলো প্র্যাকটিস করলে মোটামুটি টপিকটা আয়ত্ত করতে পারবে। ওকে, তোমরা ছবি তুলে নাও আলাদা আলাদা করে। এই পেজের একটা ছবি তুলো, এটা হচ্ছে 2 নম্বর পেজ। এই পেজের একটা ছবি তুলো, এটা হচ্ছে 1 নম্বর পেজ। এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটাই হবে। ক্লিয়ার? এবার আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই কোশ্চেনটা সলভ করব। এই কোশ্চেনের এই সার্কিটের প্রথম 3টা কোশ্চেন একটু দেখো। বর্তনীর তুল্য রোধ, বর্তনীর মূল প্রবাহ, বর্তনীর তড়িৎচালক শক্তির মান কত। তো এগুলো আমরা আগের ক্লাসেও করেছি, এগুলো আজকেও করা লাগবে। এগুলো করা লাগবে কেন? মেইন কথা হচ্ছে বর্তনীর মূল প্রবাহটা। বর্তনীর মূল প্রবাহ জানা না থাকলে তুমি যে কোনো সার্টেন পয়েন্টের, যেমন এই দুইটা পয়েন্টের ভোল্টেজ কত ডিসি, এই দুইটা পয়েন্টের ভোল্টেজ বা বিভব পার্থক্য কত, R1 R2 R5 এর প্রবাহ, R1 এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, R2 এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, R5 এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে,
এগুলো জানতে গেলে মেইন যেটা আমার প্রথমে জানা লাগবে সেটা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ, আর বর্তনীর মূল প্রবাহ বর্তনীর তুল্যরোধ ছাড়া বের করতে পারবো না। তো প্রথমে এই জন্য বর্তনীর তুল্যরোধটা বের করে নিব, দেন বর্তনীর মূল প্রবাহ বের করে নিব, তড়িৎচালক শক্তির মান। এটা এমনি একটা কোশ্চেন হিসেবে অ্যাড করলাম, এটা এই কোশ্চেনগুলোর জন্য ইম্পর্টেন্ট না, বর্তনী তড়িৎচালক শক্তি। চলো সবার প্রথমে আমরা বর্তনী তুল্যরোধটা বের করে ফেলি। বর্তনী তুল্যরোধ বের করার জন্য আমরা এই বর্তনীতে তড়িৎ কীভাবে প্রবাহিত হয়েছে সেটা আগে পুরোটা এঁকে ফেলি। আচ্ছা, এই প্রান্তটার পজিটিভ প্রান্ত দেই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ উপর কোনো কিছু ডিপেন্ড করতেছে না, তোমরা নিজেরা চাইলে এটার পজিটিভ প্রান্ত ধরে করে নিতে পারবা, আমি হেল্প করবো, সমস্যা নেই। আমরা এটাকে পজিটিভ প্রান্ত ধরে নিই, তাহলে আমাদের চিত্র অনুযায়ী বুঝতে একটু সুবিধা হবে। তো এটা যদি পজিটিভ প্রান্ত হয়, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। আমরা জানি যে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে সবসময় যে প্রবাহটা বের হবে সেই প্রবাহ হচ্ছে বর্তনীর মূল প্রবাহ। এই মূল প্রবাহকে আমরা বড় হাতের একটা আই দিয়ে প্রকাশ করব, বড় হাতের একটা আই। ওকে, এবার আই প্রবাহ এখান থেকে আস্তে 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 যখন এ বিন্দুতে এসেছে, এ বিন্দুতে এসে আই প্রবাহটা দুইটা রাস্তা পেয়েছে, এদিকে একটা রাস্তা পেয়েছে, আবার এদিকেও একটা রাস্তা পেয়েছে। তো এই রাস্তা দুইটাতে যে প্রবাহ যাবে সেগুলোকে আমরা সিরিয়ালি এভাবে নামকরণ করলাম। এই রাস্তাতে যে প্রবাহটা যাচ্ছে সেটা হচ্ছে I1, এই রাস্তাতে যে প্রবাহটা যাচ্ছে সেটা হচ্ছে I2। ওকে, I1 এর দিকে একটু লক্ষ্য করি। I1 R1 এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যখন ডি বিন্দুতে আসবে, ডি বিন্দুতে এসে দুইটা রাস্তা আবার পেয়ে যাবে, একটা এই দিকে একটা এই দিকে। ওকে, I1 এখানে এসে I1 দুইটা রাস্তা পেয়ে গেল। I1 R1 এর মধ্য দিয়ে ডি বিন্দুতে এসে এদিকে একটা রাস্তা পেলো, এদিকে একটা রাস্তা পেলো। এই রাস্তাতে I1 এর যেই অংশটা যাবে, I1 তড়িৎ প্রবাহের যেই অংশটা এই রাস্তা দিয়ে প্রবাহিত হবে সেটাকে আমরা ধরে নিলাম I3, এবং I1 এর যেই অংশটা এই রাস্তার মধ্যে দিয়ে প্রবাহিত হবে সেটাকে আমরা ধরে নিলাম I4। ওকে, এবার I3 R2 এবং R3 এর মধ্য দিয়ে ই বিন্দুতে আসবে, I4 ডি বিন্দুর মধ্য দিয়ে R4কে ক্রস করে ই বিন্দুতে আসবে। তাহলে এখানে আসলো R4, R4 এর মধ্য দিয়ে আসলো I4, এবং R3 এর মধ্য দিয়ে আসলো I3। ওকে, এই I3, এই রাস্তার I3 এবং এই রাস্তার I4 ই বিন্দুতে এসে তৈরি করবে, দেখো I3 I4 কোত্থেকে আসছিল, I1 থেকে। I1 ডি বিন্দুতে এসে দুই ভাগে বিভক্ত হয়ে I3 এবং I4 হয়েছিল, তাই I3 আবার I4 একত্রিত হয়ে I1 গঠন করবে। ওকে, I1 আবার R5 এর মধ্য দিয়ে আসবে বি বিন্দুতে। ইন দ্য মিন টাইম এ বিন্দুর মধ্য থেকে R6 এর মধ্য দিয়ে যাচ্ছে I2, এখানে I2 আসলো, এখানে I1 আসলো। I2 I1 এখানে এসে কি করবে, এখান থেকে আসলো I2, এখান থেকে আসলো I1, I1 I2 এসে এখানে কি করবে, I1 I2 এসে বি বিন্দুতে একত্রিত হয়ে গঠন করবে। দেখো I1 I2 কোত্থেকে আসছিল, I ভেঙেই তো I1 I2 হয়েছে, তাহলে I1 I2 একত্রিত হয়ে আবার গঠন করবে, বি বিন্দুতে গঠন করবে যে প্রবাহ সেটা হচ্ছে I। ওকে, এরপর I R7 এর মধ্য দিয়ে, এটা ইম্পর্ট্যান্ট, R7 কোন প্রবাহটা পাচ্ছে, R7 পাচ্ছে মূল প্রবাহ I, কারণ R7 বর্তনীতে শ্রেণীতে আছে, মূল বর্তনীতে শ্রেণীতে আছে। এরা মূল বর্তনীতে এই দুইটা অংশ মূল বর্তনীর সাথে পুরা এই অংশটাকে সমান্তরাল বানায় ফেলছে। ওকে, তো এর ভিতরে যা আছে এরা কেউই মূল বর্তনীতে পুরোপুরি শ্রেণীতে না, আবার কেউই মূল বর্তনীর সাথে পুরোপুরি সমান্তরালে না। এই সাইডটা আলাদা, আর এই সাইডটা নিয়ে আমরা বলতে পারি R7 মূল বর্তনীর সাথে শ্রেণীতে আছে। দেখো R7 এর একটা অংশ এসে মূল বর্তনী নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, এবং R7 এর আরেকটা প্রান্তে এই যে বি প্রান্ত থেকে মূল বর্তনীর যে প্রবাহ I সেটাই যাচ্ছে, R7 এর মধ্যে দিয়ে I যাচ্ছে, এই প্রান্ত দিয়ে I বের হচ্ছে। তাহলে আমরা বলতে পারি R7 মূল বর্তনীতে শ্রেণীতে আছে, তাই সে যে প্রবাহটা পাবে সেটা হচ্ছে মূল প্রবাহ I। আগের পৃষ্ঠে আমরা লিখে রেখেছি, একটু লক্ষ্য করো গিয়ে। তাহলে এখান থেকে এবার আমরা কি পেলাম, এখান থেকে এবার আমরা যেটা পাচ্ছি সেটা হলো I3 I4, একদম শেষ বিভাজনটা যেখানে হয়েছে কারেন্টের, সেখান থেকে আমরা তুল্যরোধ বের করা শুরু করব। I3 এই ডি বিন্দুতে এসে শেষ বিভাজনটা হয়েছে, তাহলে আমরা ডি বিন্দুর থেকে ডি আর ই বিন্দুর সাইডটা নিয়ে তুল্যরোধ বের করা শুরু করি। দেখো ডি বিন্দু থেকে এই দিকে যে দুইটা রোধ গেছে, এই দুইটা রোধ এসে ই বিন্দুতে যুক্ত হয়েছে। ডি বিন্দুর এই দুইটা রোধ নিজেদের মধ্যে শ্রেণীতে আছে, তাহলে আমরা ডি বিন্দুর এই দুইটা রোধ শ্রেণীতে করলে পাবো R3 R4 শ্রেণীতে, R3 R4 শ্রেণী। ওকে, তাহলে এদের তুল্যরোধ ধরে নিলাম আমরা হবে RS1, এদের তুল্যরোধ RS1 এর মান কত হবে, সরি
R2 R3 R2 R3 এই দুইটা শ্রেণীতে আছে। তাহলে এদের তুলনাকে আমরা RS1 ধরে নিলাম 10 + 10, আর 2 এর মান 10 আর 3 এর মানও 10, দুইটার অ্যাড করে আমরা পেলাম 20 ohms। ওকে, এবার R2 R3 এর একত্র করে যে RS1 পেলাম, এই দুইটাকে একত্র করে যে RS1 পেলাম, এই RS1 এই R4 এর সাথে কিভাবে থাকবে আমরা একটু নতুন করে আঁকি। এখানে এটা হচ্ছে RS1, এখানে আছে পুরো সার্কিটটা আঁকলাম না, শুধু ডি আর ই বিন্দু নিয়ে আঁকলাম, ডি বিন্দু ই বিন্দু, এখানে আছে R4। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন দেখতে পাচ্ছি RS1 এবং R4 এই দুইটা সমান্তরালে আছে। তাহলে RS1 এবং R4 এই দুইটা সমান্তরালে আছে, এই চিহ্নটা দিয়ে সমান্তরালে আছে বোঝায়। তাহলে RS1 R4 যদি সমান্তরালে থাকে তাদের তুল্যরোধ হবে, তাদের তুল্যরোধকে আমরা ধরে নিলাম RP1। RP1 এর মান কত হবে? RP1 এর মান হবে RS1 × R4 অর্থাৎ R1 × R2, মনে মনে এটার ধরলাম R1, মনে মনে এটার ধরলাম R2। তাহলে R1 × R2, এটার ভ্যালু হচ্ছে 20, এটার ভ্যালু হচ্ছে 20, তাহলে 20 × 20 ডিভাইডেড বাই 20 + 20 R1 + R2। তাহলে আমরা উপরে পাবো 400, নিচে আসছে 40, 400 দিয়ে 40কে কাটাকাটি করলে আসবে 10 ohms। ওকে, তাহলে এই দুইটা অংশের তুল্যরোধ পেয়ে গিয়েছি ডি আর ই বিন্দুর মধ্যে। এই দুইটা বিন্দুর মধ্যে আমরা এখন কল্পনা করতে পারি তিনটা রোধ না একটা রোধ, এবং এই একটা রোধের ভ্যালু হচ্ছে 10 ohm। তাহলে এই ডি আর ই বিন্দুর মধ্যে যেই 10 ohm আছে সেটাকে এবার আমরা আঁকি। এবার ডি বিন্দু আর ই বিন্দু এই হচ্ছে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে এখন আছে তুল্যরোধ RP1। এই RP1 এর ভ্যালু হচ্ছে 10 ohms। আচ্ছা, এবার ডি আর ই বিন্দুর থেকে আবার তাকাই। ডি বিন্দু থেকে এদিকে একটা রেজিস্টার আসছে, এদিকে একটা রেজিস্টার আছে, ই বিন্দুর সাথে একটা রেজিস্টার আছে, ডি বিন্দুর সাথে একটা রেজিস্টার আছে। ওকে, আর এখানে বি আর এ বিন্দুতে আরেকটা রেজিস্টার আছে, বি আর এ বিন্দুতে আরেকটা রেজিস্টার আছে, এদিকে একটা পয়েন্ট, এদিকে একটা টার্মিনাল। এটা হচ্ছে বি বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দু, বি আর এ বিন্দুর মধ্যে এই রোধগুলো। এটা হচ্ছে আমাদের R5, এটা হচ্ছে আমাদের R6 এবং এটা হচ্ছে আমাদের R1। এবার আমরা আবার যদি ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এবার এখানে R1 এবং RP1 এবং RP5, R1 RP1 এবং RP5 এই তিনটা রেজিস্টার বা রোধ এখানে শ্রেণীতে আছে। দেখো R1 এর দ্বিতীয় প্রান্তের সাথে RP এর প্রথম প্রান্ত, RP এর দ্বিতীয় প্রান্তের সাথে R5 এর প্রথম প্রান্ত, আবার R5 এর দ্বিতীয় প্রান্তটা এখানে আসছে। ওকে, তাহলে এই পুরো রাস্তাটার সাথে এই R6 এখন সমান্তরালে, R1 এর সাথেও R6 সমান্তরালে না, RP1 এর সাথেও R6 সমান্তরালে না, R5 এর সাথেও R6 সমান্তরালে না। প্রথমে তারা নিজেদের মধ্যে শ্রেণীতে আছে, দেন তারা R6 এর সাথে সমান্তরালে। তাহলে এই তিনটার শ্রেণী নির্ণয় করতে হবে ফার্স্টে, দেন এই তিনটা শ্রেণী থেকে এটার সাথে সমান্তরালে হয়ে ডি আর এ বিন্দুর মধ্যে একটা রোধ আসবে, একটা তুল্যরোধ বের হবে। তাহলে আমরা বলতে পারি R1 RP1 R5 এই তিনটা শ্রেণীতে। তাহলে R1 RP1 এবং R5 শ্রেণীতে। তাহলে এদের তুল্যরোধ কত হবে? এদের তুল্যরোধকে ধরে নিলাম যেহেতু শ্রেণীতে তাই RS, এবং RS1 একবার ধরেছি তাই এটাকে ধরে নিলাম RS2। RS2 সমান সমান আসবে R1 এর ভ্যালু কত ছিল 10 ohm, এখানে আছে 10 ohm, এখানে 10 ohm 20, R5 এর ভ্যালু 10 ohm, তাহলে এখানে আরও 10 ohm 30, তাহলে একবারে 10 + 10 + 10 সমান সমান 30 ohms। ওকে, তাহলে এবার দেখো এই রাস্তার তিনটা রোধের পরিবর্তে আমরা একটা রোধ পেলাম, সেই রোধের ভ্যালু হচ্ছে 30 ohms। ওকে, তাহলে এই 30 ohms এর সাথে এই R6 এই 30 ohmsটা কীভাবে আছে আমরা আলাদা করে ড্র করি। RS2 হলো এখন 30 ohms, এই হলো আমাদের RS2, আর এই হচ্ছে ধরে নিলাম বি বিন্দু, বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে আসছে R6, আর এখানে আছে RS2। ওকে, সামনেরটা আপাতত খালি, পরে ধীরে ধীরে এটা ফুল হয়ে যাবে। তাহলে দেখো এখন RS2 আর R6 আমরা বলেছি না প্রথমে এই তিনটা নিজেদের মধ্যে শ্রেণীতে থাকবে, এই তিনটা নিজেদের মধ্যে শ্রেণীতে হয়ে গঠন করলো RS2, RS2 এর সাথে R6 এখন আছে সমান্তরালে। তাহলে আমরা বলবো R6 RS2 সমান্তরালে। তাহলে R6 RS2 সমান্তরালে, R6 RS2
সমান্তরালে, তাহলে তাদের যে তুল্যরোধটা আসবে এই তুল্যরোধকে আমরা ধরে নিলাম এবার RP2 সমান্তরালে, এজন্য RP, আর RP1 একবার আসছে এজন্য এটাকে ধরে নিলাম আমরা RP2। RP2 কত আসবে, এটাকে মনে মনে R1 ধরি, এটাকে মনে মনে R2 ধরি, R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। R1 ও 30, R2 ও 30, এদেরকে মনে মনে R1 R2 ধরলাম, অ্যাকচুয়ালি তো এটা RS2 আর R6, জাস্ট মনে মনে ধরে নিলাম। তাহলে এখানে আসছে 900, এখানে আসছে 60, 900কে 60 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আসবে 15 ওহমস। ওকে, তাহলে আমরা এখন বলতে পারি এ আর বি বিন্দুর মধ্যে এই এতগুলা রোধের পরিবর্তে R1 R2 R3 R4 R5 R6 এই এতগুলা রোধের পরিবর্তে এখন আমাদের কাছে রোধ আছে মাত্র 15 ওহমস। তাহলে আমরা এ আর বি বিন্দুকে এবার ড্র করি। এই দুইটা পয়েন্ট হচ্ছে ডি আর ই, অ্যাকচুয়ালি ডি আর ই, এরা হচ্ছে এ থেকে বি এর মধ্যে আছে, এদের নাম না দিলাম। এই কর্নারে ছিল ডি, এই কর্নারে ছিল ই, এই কর্নারগুলো এখন উঠে যাবে, সেটা নিয়ে মাথায় কোনো দরকার নেই, সামনে যাই। এবার তাহলে আমাদের এই দুইটা রেজিস্টার মিলে এখন হয়ে গেল একটা রেজিস্টার। এই রেজিস্টারের ভ্যালু হচ্ছে 15 ওহমস। এখান দিয়ে আসলো একটা তার, এখান দিয়ে আসলো একটা তার। আচ্ছা, বি থেকে দেখো, এটা হচ্ছে এখন বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। বি থেকে R7 বের হয়েছে, তাহলে বি থেকে এই হচ্ছে R7, ব্যাটারির নেগেটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত। এর সাথে কিছু যুক্ত হয়নি, তাহলে এই এর সাথে কিচ্ছু নাই। ওকে, তাহলে এখন এখানে এই 15 ওহমের সাথে R7 কিভাবে আছে, শ্রেণীতে আছে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে আমাদের RP2, RP2 15 ওহম, RP2 15 ওহম, R7 5 ওহম। তাহলে এবার আমরা বলবো RP2 এবং R5, RP2 এবং R5 শ্রেণীতে আছে। তাদের তুলনাকে আমরা ধরে নিলাম RS, শ্রেণীতে আছে RS 3, এটা আছে 15, এটা আছে 5, তাহলে 15 প্লাস 5 ওহমস ইকুয়াল 20 ওহমস। এটা হচ্ছে বর্তনীর তুল্যরোধ। বর্তনীর তুল্যরোধ মানে শুধুই বর্তনী, ব্যাটারি সহ শুধুই বর্তনীর তুল্যরোধ RS3 সমান সমান 20 ওহমস। তাহলে এই হচ্ছে আমাদের RS3, ব্যাটারির নেগেটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত সবগুলো মিলে এখন চলে আসছে RS3 20 ওহমস। দেখো, আমরা যত ধাপ এগিয়েছি সামনে তত আমাদের পয়েন্টের নাম কমেছে। প্রথমে আমাদের পয়েন্ট ছিল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে আমাদের পয়েন্ট আসছে 2টা, সামনে আসছে আরও মনে করো 3টা 5টা পয়েন্ট, 6টা পয়েন্ট থেকে 5টা পয়েন্ট। এখানে 1 2 3 4, সামনে একটা সি পয়েন্ট আছে 5। এখানে দেখো ডি আর ই পয়েন্ট নাই হয়ে গেছে, এ বি, সামনে সি পয়েন্ট আছে 3। এখানে আছে এ প্রান্ত, বি প্রান্ত, আর এখানে আছে সি প্রান্ত। আস্তে আস্তে পয়েন্ট কমে যাবে। তুমি যখনই এই সবগুলোকে মিলিয়ে একটা বানায় ফেলবা তখন তার 4টা পয়েন্ট থাকবে না। এই যে সবগুলোকে মিলিয়ে যখন আমরা একটা বানাইছি সেটার ভ্যালু হয়েছে 10 ওহম। এই যে R2 R3 R4 এদের সবাইকে মিলিয়ে যখন 10 ওহম পেয়েছি, এই 10 ওহম একটা 2টা পয়েন্টের মধ্যে চলে এসেছে, তখন 4টা পয়েন্ট ছিল। পয়েন্ট আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমাদের টোটাল তুল্যরোধ হচ্ছে RS3। আমাদের তুল্যরোধ লাস্টে আসছে RS3 নামে, মান আসছে 20 ওহমস। ওকে, এবার বর্তনীর মূল প্রবাহ কত? মনে করি এই বর্তনীতে মূল প্রবাহ, তড়িৎচালক শক্তি দুইটা আলাদা আলাদা করে চাইবে না। মূল প্রবাহ দেওয়া থাকলে তড়িৎচালক শক্তি চাইবে, তড়িৎচালক শক্তি দেওয়া থাকলে মূল প্রবাহ চাইবে। মনে করি তোমাকে এখন মূল প্রবাহটা আমি আগে থেকে দিয়ে দিলাম, তোমাকে মূল প্রবাহ আমি দিয়ে দিলাম 1 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমাদের জানা আছে, মূল প্রবাহ 1 অ্যাম্পিয়ার। যদি না দেওয়া থাকতো মূল প্রবাহ, তখন আমরা কী করব? তখন মূল প্রবাহ বের করার জন্য এখানে ছোট্ট করে দেখিয়ে দিই। তখন মূল প্রবাহ বের করার জন্য আমরা লিখতাম মূল প্রবাহ সমান, মূল প্রবাহকে আই দিয়ে প্রকাশ করব, আই সমান বর্তনীর তড়িৎচালক শক্তি ডিভাইডেড বাই বর্তনীর মোট তুল্যরোধ।
বর্তনীর মোট তুল্যরোধ। ওকে, এবার বর্তনীর মোট তড়িৎচালক শক্তিটা তো আমাদের দেওয়া নেই, বের করতে বলছে। এখানে যদি দেওয়া থাকে তাহলে আমরা এখানে তড়িৎচালক শক্তিটা বসাই দিব। মনে করি এখানে 21 ভোল্ট দেওয়া আছে, আমরা এখানে তড়িৎচালক শক্তি বসাই দিব 21 ভোল্ট। মোট তুল্যরোধ বসাই দিব 20 ওহম। 20 ওহম মোট তুল্যরোধ। যখন তড়িৎচালক শক্তি বসাবো তখন মোট তুল্যরোধে কী আসবে? মোট তুল্যরোধে RS3 আসবে প্লাস অভ্যন্তরীণ রোধ আসবে আর। এই দুটা কথা একটু ক্লিয়ার হয়ে নাও, দুইটা কথা ক্লিয়ার হয়ে নাও। প্রথম কথা হচ্ছে বর্তনীর তুল্যরোধ বলতে ব্যাটারি ছাড়া এই আর এর মানকে ছাড়া তুল্যরোধ যেটা আসবে সেটাকে বোঝাবে। আর মোট তুল্যরোধ বলতে বর্তনীর তুল্যরোধের সাথে এই ব্যাটারি বা কোষের রোধ সহ যেটা আসবে সেটাকে বোঝাবে। তাহলে মোট তুল্যরোধ হচ্ছে RS3 প্লাস আর, আর শুধু বর্তনীর তুল্যরোধ হচ্ছে এখানে RS3। আর তড়িৎচালক শক্তি এখানে যেটা দেওয়া থাকবে সেটার মান আমরা বসাই দিব, তাহলে আমরা আই এর মান পেয়ে যাব। ওকে, তো এখন তো আমাদের আই এর মানটা আমরা দিয়ে দিলাম 1 অ্যাম্পিয়ার। তবে তড়িৎচালক শক্তির মান কত, চলো সেটা বের করে ফেলি। আমাদের তড়িৎচালক শক্তির মান কত আসবে বের করে দেব। এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 3, আজকের ক্লাসের 3 নম্বর পেজ। এবার নাম্বার 4। তাহলে চলো বর্তনীর তড়িৎচালক শক্তি কত। সুতরাং বর্তনীর তড়িৎচালক শক্তি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, বর্তনীর তড়িৎচালক শক্তি ই সমান সমান আসবে I ইন্টু RS3 প্লাস আর। এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কত আসতেছে এখানে? আমরা এখানে কত পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি I ইকুয়ালস I এর ভ্যালু দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার ইন্টু RS3 হচ্ছে 15 ওহমস প্লাস আর এর ভ্যালু হচ্ছে 5 ওহমস। এখানে পাবো সরি ভেরি সরি ইকুয়ালস I এর ভ্যালু হচ্ছে 1 অ্যাম্পিয়ার, RS3 এর ভ্যালু হচ্ছে 20 ওহমস এবং আর এর ভ্যালু হচ্ছে 1 ওহমস। তাহলে এই 21 এর সাথে 1 গুণ করলে আমরা পাবো 21 ভোল্ট। ওকে, এই হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তির মান। আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাই। ভোল্টেজ অফ এবি এবং ভোল্টেজ অফ পিসি কত? কোশ্চেন নম্বর 4, ভোল্টেজ অফ এবি এবং ভোল্টেজ অফ পিসি কত? একটু লক্ষ্য করো এখানে ভোল্টেজ অফ তো এবার I4 ও I5 এর ভ্যালুটা দেখো কিভাবে বের করতে হবে। সরি, এবার ভোল্টেজ অফ এবি আর ভোল্টেজ অফ পিসি দেখো কিভাবে বের করতে হবে। ভোল্টেজ অফ এবি কিভাবে বের করব? এ আর বি বিন্দুর ভোল্টেজ। এ আর বি বিন্দুর ভোল্টেজ বের করার জন্য আমাদেরকে জানতে হবে এ বিন্দুর মধ্যে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এসেছে এবং বি বিন্দু থেকে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বের হয়েছে। এ বিন্দুতে তড়িৎ প্রবাহ এসেছে 1 অ্যাম্পিয়ার। এই যে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে 1 অ্যাম্পিয়ার আস্তে আস্তে এই বিন্দুতে এসেছে। আবার বি বিন্দুতে আমরা দেখলাম সব প্রবাহগুলো একত্রিত হয়ে বি বিন্দুতে এসে আবার এই প্রবাহের নাম হয়ে গিয়েছে আই। আই কে ছিল? আই ছিল মূল প্রবাহ। তাহলে এই বিন্দুতে মূল প্রবাহ এসেছে এবং বি বিন্দু থেকে চলে যাচ্ছে হচ্ছে মূল প্রবাহ আই। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে যে প্রবাহটা গিয়েছে সেই প্রবাহ জানা আছে এবং এ আর বি বিন্দুর মধ্যে টোটাল যে রোধ, দেখো এ আর বি বিন্দুর মধ্যে শুধু এই রোধটা আছে তা না, এ আর বি বিন্দুর মধ্যে এ বিন্দুর মধ্য দিয়ে এই রোধগুলো যাইতে যাইতে বি বিন্দু পর্যন্ত আসছে। তাহলে আমরা বলতে পারি এ আর বি বিন্দুর মধ্যে এই সবগুলো রোধ মিলে যে টোটাল তুল্য রোধটা এসেছে সেই টোটাল তুল্য রোধটা হচ্ছে RP2। এই যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে টোটাল যে তুল্য রোধটা এসেছে সেটা হচ্ছে RP2। তোমরা একটু পিছনে টেনে দেখো যে আমরা কীভাবে RP2টা বের করেছিলাম। RP2 হচ্ছে এ আর বি বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে মোট যে তুল্য রোধ আছে সেটার ভ্যালু। তাহলে ভোল্টেজ অফ এবি বের করার জন্য এ আর বি বিন্দুর মধ্য দিয়ে যে প্রবাহটা গিয়েছে সেটা জানা লাগবে এবং এ আর বি বিন্দুর মধ্যে যে তুল্য রোধটা আছে সেটা জানা লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ আর বি বিন্দুর মধ্যে প্রবাহ গিয়েছে আই এর ভ্যালু 1 অ্যাম্পিয়ার, RP2 এর ভ্যালু 15 ওহম, গুণ করে পেয়েছি 15 ভোল্ট। ওকে, এখন এই 15 ভোল্ট কোন রোধটার দুই প্রান্তের বিভব পার্থক্য বলা যাবে? একটু খেয়াল করে দেখো, R1 এর এক প্রান্ত আছে এতে, আরেক প্রান্ত আছে ডিতে। তাহলে R1 এর দুই প্রান্তের বিভবরে আমরা বলবো ভোল্টেজ অফ এডি, তাই না? তো ভোল্টেজ অফ এডির ভ্যালু আমাদের জানা নেই, আমাদের জানা আছে ভোল্টেজ অফ এবির ভ্যালু।
তার মানে আমাদের জানতে হবে যে এ আর বি বিন্দুর মধ্যে শুধুমাত্র কোন রোধটা কানেক্টেড আছে, শুধুমাত্র কোন রোধটা একদম সিম্পলভাবে এ আর বি বিন্দুর সাথে যুক্ত আছে। দেখো R6 এর এক প্রান্ত আসছে এতে আর এক প্রান্ত আসছে বিতে, এই রোধটা ছাড়া আর কোনো রোধই এ আর বি বিন্দুর সাথে একদম সিম্পলভাবে কানেক্টেড না। R2 এর এক প্রান্ত তো ডিতে আর এক প্রান্ত বিতে, R2 এ আর বি বিন্দুর মধ্যে যায়ই নেই, এ আর বি বিন্দুর মধ্যে আছে কিন্তু এ আর বি এর সাথে সরাসরি যুক্ত হয়নি। এখানে R3ও এ আর বি এর সাথে সরাসরি যুক্ত হয়নি, কোনোটাই না, শুধুমাত্র এখানে R6টাই, এই R6 রোধটাই এক প্রান্ত এর সাথে আরেক প্রান্ত বি এর সাথে কানেক্টেড, আর কোনো রোধই সরাসরি এ আর বি এর মধ্যে কানেক্টেড না। এজন্য আমরা বলতে পারি R6 এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 15 ভোল্ট। এই 15 ভোল্টকে বলতে পারি কার বিভব পার্থক্য? R6 এর দুই প্রান্তের বিভব পার্থক্য 15 ভোল্ট। ঠিক আছে, আবার ভোল্টেজ অফ বিসি কীভাবে বের করবো আমরা? দেখো, ভোল্টেজ অফ বিসি যখন আমরা বের করব তখন ভোল্টেজ অফ বিসি বের করার জন্য আমার জানতে হবে বি বিন্দুর মধ্যে কোন প্রবাহটা আসছে এবং সি বিন্দুর মধ্য থেকে কোন প্রবাহটা বের হয়ে গেছে। বি বিন্দুর মধ্যে প্রবাহ আসছে আই এসে R7 এর মধ্য দিয়ে গিয়ে সি বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি বি ও সি এর মধ্য দিয়ে যে প্রবাহটা আসছে সেই প্রবাহ হচ্ছে আই, এবং R7 এর যে রোধের মান সেটা হচ্ছে 5 ওহম। তাহলে এই বি আর সি এই দুই প্রান্তের বিভব পার্থক্য হবে ভোল্টেজ অফ বিসি সমান সমান এই দুই প্রান্তের মধ্যে যে প্রবাহ গেছে সেই প্রবাহ আই এবং এই দুই প্রান্তের মধ্যে যে রোধ আছে সেই রোধের মান। এই দুই প্রান্তের মধ্যে শুধু R5 আছে, তাই R5 এর মান গুণ করে পেয়েছি 5 ভোল্ট। তাহলে এই 5 ভোল্ট হচ্ছে R7 এর দুই প্রান্তের বিভব পার্থক্য। ক্লিয়ার? এবার আমরা 5 নম্বরে যাই। 5 নম্বরে জিজ্ঞেস করছে R1 R2 R5 এর প্রবাহ কত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি R1টা অবস্থিত, তাহলে এই R1 এর ভ্যালুটা কত হবে? R1 এর মধ্যে দিয়ে যে প্রবাহটা গিয়েছে I1, সেই I1 এর ভ্যালুটা কত হবে? I1 এর ভ্যালু বের করার জন্য আমরা প্রথমে একটু খেয়াল করি, এ বিন্দুতে I এসে I1 I2 দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। তাহলে আমরা বলতে পারি I1 I2 এই দুইটাকে একত্র করলে আবার I পাওয়া যাবে, অর্থাৎ I1 I2 যেহেতু I থেকে আসছে তাই I1 I2কে যোগ করলে আবার I কে পাওয়া যাবে, তাই আমরা বলতে পারি I1 প্লাস I2 ইকুয়ালস I। ওকে, আবার ওহমের সূত্র থেকে এইখানে যে I2 আছে এই I2 এর ভ্যালুটা আমরা বের করতে পারি, অর্থাৎ R6 এর মধ্য দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হয়েছে, শুধুমাত্র R6 এর মধ্য দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হয়েছে সেই তড়িতের ভ্যালু I2 আমরা চাইলে বের করতে পারি। কেমনে? I2 এর মান বের করার জন্য আমাদের R6 এর ভ্যালু জানা লাগবে এবং I2 যেই রাস্তার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেই রাস্তাটার দুই প্রান্তের বিভব পার্থক্য জানা লাগবে। I2 এই রাস্তার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে এই রাস্তার দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ ভোল্টেজ অফ এ এবং ভোল্টেজ অফ বি, এই দুইটা ভোল্টেজের বিভব পার্থক্যটা জানা লাগবে। ভোল্টেজ অফ এ এবং ভোল্টেজ অফ বি এর বিভব পার্থক্য ভোল্টেজ অফ এ বি আমাদের জানা আছে 15 ভোল্ট, এই দুই প্রান্তের বিভব পার্থক্য জানা আছে 15 ভোল্ট, আর এইটার রোধের মান জানা আছে 30 ওহমস। তাহলে I2 কত হবে? ওহমের সূত্র থেকে আমরা বলতে পারি I2 আসবে I2 সমান সমান ভোল্টেজ অফ এ বি ডিভাইডেড বাই আর, এটার নাম কি ছিল? R6 ডিভাইডেড বাই R6। ভোল্টেজ অফ এ বি জানা আছে 15 ভোল্ট ডিভাইডেড বাই R6 এর ভ্যালু জানা আছে 30 ওহমস। R6 এর ভ্যালু 30 ওহমস। তাহলে আমরা বলতে পারতেছি I2 এর ভ্যালু হচ্ছে 0.5 এম্পিয়ার। ওকে, এবং I এর ভ্যালু তো আমরা জানি, I এর ভ্যালু হচ্ছে 1 এম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা এবার I1 এর ভ্যালু বের করতে পারবো। I1 সমান সমান আসবে I মাইনাস I2। ক্লিয়ার? তাহলে এখান থেকে I1 সমান সমান আসবে, I এর ভ্যালু হচ্ছে 1 এম্পিয়ার মাইনাস I2 এর ভ্যালু 0.5 এম্পিয়ার, মাইনাস করে আমরা পেলাম I1 ইকুয়ালস 0.5 এম্পিয়ার্স। ওকে, এবার আমাদেরকে বের করতে হবে R2 এবং R5 এর প্রবাহ। R2 কোথায় আছে একটু খেয়াল করি, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তাহলে R2 এর ভ্যালু জানার জন্য, R2 এর মধ্যে দিয়ে যে প্রবাহ যাচ্ছে সেই প্রবাহ জানার জন্য, I3 জানার জন্য আমাদেরকে সবার প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই রাস্তার দুই প্রান্তের বিভব। আমরা কি এই রাস্তার দুই প্রান্তের বিভব জানি না? তাহলে কীভাবে বের করতে পারবো? এটা বের করার জন্য আমাদেরকে অনেকগুলা ধাপ যেতে হবে। আমরা এক এক করে সবগুলো ধাপে যাই। আমরা I1 বের করেছি, এবার আমরা বের করতে যাচ্ছি R2 এর দুই প্রান্তের বিভব। R2 এর দুই প্রান্তের বিভব মানে R2 এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয়েছে সেই তড়িৎ, R2 এর তড়িৎ
R2 এর তড়িৎ প্রবাহ। এবার আমরা I3 বের করতে যাচ্ছি। কীভাবে আসবে I3? এই I3 বের করার জন্য সবার প্রথমে আমাদেরকে এই রাস্তার তড়িৎ প্রবাহের মান জানা আছে, I1 এর ভ্যালু জানা আছে। খেয়াল করো, I1 এখানে এসে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। দুই ভাগে বিভক্ত হয়ে আবার এদিকে I4 এদিকে I3 গিয়ে এখানে এসে আবার I1টা একত্রিত হয়ে গেছে। তো I1 এর ভ্যালু আমাদের জানা আছে এবং ডি আর ই বিন্দুর টোটাল তুল্যরোধ কত সেটাও আমাদের জানা আছে। তাহলে আমরা ডি আর ই বিন্দুর বিভব বের করে ফেলতে পারবো। আবার শোনো, ডি আর ই বিন্দুর মধ্যে যে প্রবাহটা যাচ্ছে সেটা আমাদের জানা আছে। এখান থেকে I1 এসে ডি বিন্দুতে আসলো, I1 দুই ভাগে ভাগ হইল, এদিকে একটা ভাগ গেল, এদিকে একটা ভাগ গেল। এই দুইটা ভাগ I1 এর এই দুইটা অংশ এরা এসে আবার ই বিন্দুতে একত্রিত হয়ে I1 গঠন করলো। তাহলে আমরা বলতে পারি ই বিন্দু থেকে বের হচ্ছে I1 এবং ডি বিন্দুর মধ্যে ঢুকতেছে I1। এদিকে গেল I3, এটা I3, এখানে আসছে কোনটা? I1 আসছে। তাহলে আমরা এই দুই পয়েন্টের তড়িৎ প্রবাহ জানি। এই দুই পয়েন্টের মধ্যে যে এই তুল্যরোধ আছে, এই 20 ওহম, এই দুইটা 10 ওহম সহ যে টোটাল তুল্যরোধ আছে সেই তুল্যরোধের মানও জানা আছে। এই যে এখানে একটু খেয়াল করি আমরা, তাহলে বুঝতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর পেজ নম্বর 4। তাহলে আমরা এখন বের করতে চাচ্ছি এই ভোল্টেজ অফ ডিই। ভোল্টেজ অফ ডিই বের করার জন্য ডি আর ই বিন্দুর মধ্যে যে টোটাল তুল্যরোধ সেটা আমাদের জানা আছে RP1। এই যে ডি আর ই বিন্দুর মধ্যে টোটাল তুল্যরোধ আমরা আগে বের করে নিয়েছিলাম RP1। তাহলে ডি আর ই বিন্দুর বিভব পার্থক্য ভোল্টেজ অফ ডিই, ভোল্টেজ অফ ডিই সমান সমান আমরা বলতে পারি এই দুই বিন্দুর মধ্যে দিয়ে যে প্রবাহটা গিয়েছে সেই প্রবাহ I1 ইন্টু এই দুই বিন্দুর মধ্যে যে টোটাল তুল্যরোধ আছে সেই টোটাল তুল্যরোধের মান। তোমরা একটু রিক্যাপ করে দেখে আসো I1 আর RP1 কীভাবে আমরা আগে হিসাব করেছিলাম। I1 আমরা পেয়েছি 0.5 অ্যাম্পিয়ার, RP1 এর ভ্যালু জানা আছে আমাদের 10 ওহমস। এই দুইটা মাল্টিপ্লাই করে আমরা পেয়ে গেলাম আমাদের ভোল্টেজ অফ ডিই 5 ভোল্ট। তো ভোল্টেজ অফ ডিই আসছে। এবার আমাদের লাগবে, অ্যাকচুয়ালি তো আমাদের লাগবে I3 কীভাবে আসবে? ভোল্টেজ অফ ডিই যদি পাওয়া যায় আমি I4ও বের করতে পারবো না? বলো তো। ডি আর ই বিন্দুর ভোল্টেজ জানা আছে, ডি বিন্দু ই বিন্দুর ভোল্টেজ জানা আছে, এইমাত্র জানলাম 5 ভোল্ট। ডি আর ই বিন্দুর মধ্যে R4টা কানেক্টেড আছে। তাহলে আমরা এই রাস্তার মধ্যে দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেই প্রবাহটা শুধুমাত্র R4 এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে R4কে দিয়ে আমরা যদি এই দুই বিন্দুর বিভব পার্থক্যকে ভাগ করি তাহলে I4 চলে আসবে। R4কে দিয়ে, যেহেতু ডি আর ই বিন্দুতে শুধু R4টাই কানেক্টেড আছে, সরাসরিভাবে শুধু R4ই কানেক্টেড আছে, তাহলে আমরা বলতে পারি R4 এর প্রবাহ I4 সমান সমান R4 এর প্রবাহ I4 সমান সমান R4 এর দুই প্রান্তের বিভব হচ্ছে ভোল্টেজ অফ ডিই ডিভাইডেড বাই R4 এর রোধের মান। ভোল্টেজ অফ ডিই পাওয়া গিয়েছে 5 ভোল্ট, তাহলে 5 ভোল্ট ডিভাইডেড বাই R4 এর ভ্যালু 20 ওহমস। 20 ওহমস ডিভাইড করলে আমরা পাবো 1/4, 1/4 মানে 0.25 অ্যাম্পিয়ার। তাহলে আমরা I4 এর ভ্যালু জেনে গেছি। ওকে, এবার আমরা আবার একটু চিত্রের দিকে তাকাই। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখান থেকে I1 এসে I3 এবং I4 এ বিভক্ত হয়ে গেছে। তাহলে বলতে পারি I3 I4 একত্র করলে আবার I1কে পাওয়া যাবে। তো এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি I3 প্লাস I4 ইকুয়ালস I1, I1। তাহলে এখান থেকে আসলো I3 সমান I1 মাইনাস I4। I1 এর ভ্যালু হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার মাইনাস I4 এর ভ্যালু হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার।
মাইনাস করে আমরা পেলাম 0.25 অ্যাম্পিয়ার। ওকে, I3 এর মান আমাদের হাতে চলে এসেছে। I3 কার প্রবাহ ছিল আরেকবার দেখি। R2 এর প্রবাহ, এই যে R2 রোধের মধ্য দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেই তড়িতের মান হচ্ছে I3। তাহলে আমরা বলতে পারি সুতরাং R2 এর প্রবাহ হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার। সুতরাং R2 এর তড়িৎ প্রবাহ 0.25 অ্যাম্পিয়ার, অর্থাৎ R2 এর মধ্যে দিয়ে 0.25 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার আমাদের জানা লাগবে R5 এর মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে। R5টা কোথায় আছে? এই যে এখানে আছে R5। দেখো, দেখাই যাচ্ছে এখানে ই বিন্দুতে I1 এসে R5 এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বি বিন্দুর দিকে আবার আসছিল, এসে I1 এই রাস্তার I2 এর সাথে একত্রিত হয়ে I তৈরি করেছিল। এটা আমরা প্রথমেই তুল্যরোধ বের করার সময় জেনেছি। তো আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি ই আর বি বিন্দুর মধ্য দিয়ে যে তড়িৎটা যাচ্ছে সেই তড়িৎটা হচ্ছে এখানে I1। এই যে ই বিন্দুতে I4 I3 ই বিন্দুতে একত্রিত হয়ে দেন I1 হিসেবে R5 এর মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি R5 এর তড়িৎ প্রবাহ, এটার জন্য কোনো ম্যাথ লাগবে না, এটা জাস্ট তুমি লিখে দিবা R5 এর তড়িৎ প্রবাহ I1 এর সমান। সুতরাং I1 সমান 0.5 অ্যাম্পিয়ার, অর্থাৎ R5 এর মধ্য দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তোমরা চাইলে এখন R3 এর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাও বলতে পারো। কিভাবে? দেখো, তুমি R2 এর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা তো জেনেছো। R2 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে I3। এখন R2 এবং R3 এরা যেহেতু শ্রেণীতে অবস্থান করতেছে, তাই R2 এর মধ্য দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হবে R3 এর মধ্য দিয়েও সেই একই তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ এনার মধ্য দিয়েও I3 যাবে। তো I3 এর ভ্যালু জেনেছি 0.25 অ্যাম্পিয়ার। তাহলে R2 যদি 0.25 অ্যাম্পিয়ার পায়, R3ও পাবে 0.25 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? লাস্টে এখানে আমাদেরকে জিজ্ঞেস করেছে ভোল্টেজ অফ ডিই কত। এটা আমরা একটু আগেই একটা ম্যাথ করার সময় আমাদের প্রয়োজন হয়েছিল ভোল্টেজ অফ ডিই বের করার জন্য, এই জন্য আমরা বের করেছিলাম আগেই। এই হচ্ছে ভোল্টেজ অফ ডিই, এই যে এখানে ভোল্টেজ অফ ডিই আগে বের করে ফেলেছিল। তাহলে ভোল্টেজ অফ ডিই ভ্যালু আমাদের জানা আছে। ওকে, তো আমি এখন তোমাদেরকে পেজগুলো এক এক করে দেই, তোমরা ছবি তুলে ফেলো। এই হচ্ছে পেজ নাম্বার 1, এটা একটা স্ক্রিনশট নাও। এই হচ্ছে পেজ নাম্বার 2, সরি এই হচ্ছে পেজ নাম্বার 2, এটা একটা ছবি তুলে ফেলো। দেন এই হচ্ছে পেজ নাম্বার 3, এটার একটা ছবি তুলে ফেলো। দেন এই হচ্ছে পেজ নাম্বার 4, এটা একটা ছবি তুলে ফেলো। দেন এই হচ্ছে পেজ নাম্বার 5, লাস্ট পেজ, এটার একটা ছবি তুলে ফেলো। ওকে, এবার আমি তোমাদেরকে কিছু সার্কিট দিয়ে দিচ্ছি, এই সার্কিটগুলো তোমরা বাসা থেকে করে ফেলো। তো সাথে তোমরা এই 1 নাম্বার 2 নাম্বার এবং এই 3 নাম্বার হোমওয়ার্কটা প্র্যাকটিস করে ফেলবা। ক্লাসটা শেষ করে সাথে সাথেই প্র্যাকটিসে বসে যাও, তাহলে মাথায় বেশিক্ষণ থাকবে। এবং কোনো জায়গায় যদি না পারো সেক্ষেত্রে লেকচারটা একটু টেনে দেখে আবার তুমি প্র্যাকটিস করা শুরু করলে, সলভ করা শুরু করলে দেখবে যে পারতেছো। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিন ইনশাল্লাহ আবার দেখা হবে। এটা তোমরা নেক্সট ক্লাসের আগে কমপ্লিট করে ফেলো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।